স্টার্ট রেকর্ডিং। কে কোন গ্রুপে আছিস থাকবি সব ডিফাইন করা হয়ে গেছে নিজেদের বন্ধুদের মধ্যে? একদম। কজন, 4 জন 5 জনের গ্রুপ না 6 জন? 10 জনের গ্রুপ। ওকে, তাহলে তো কাজ আরো ভালো এগোবে। ওকে, তো সবাই চেষ্টা কর মোটামুটি যে কাজটা করছিস যেন তোরা যেই পার্সিয়ালি অথবা পার্সিয়ালি ওর সাথে যুক্ত থাক বা নিজেই হ্যান্ডেল কর, নিজে প্রজেক্ট লিড থাক। ওকে, যেন প্রজেক্টটার উপর সম্পূর্ণ নলেজ থাকে। ওকে, সো আমাদের তো এখন তোরা এখন যেই সেমিস্টারে আছিস এই সেমিস্টারে তোদের ক্যাম্পাসিং আর 2-3 মাস পর থেকে হয়তো চালু হয়ে যাবে, তাই তো? ঠিক বলছি তো? সো চেষ্টা কর যতটা তোদের কোর সাবজেক্ট পুরো ডিপ্লোমা মেকানিক্যালে আছে তার উপর একটা বেসিক আইডিয়া জেনারেট করা, প্লাস তোরা যে প্রজেক্টের উপর কাজ করছিস সেই প্রজেক্টের উপর একদম প্রপার আইডিয়া যেন থাকে। ওকে, কারণ ইন্টারভিউতে ডিরেক্টলি কোর সাবজেক্টের আইডিয়া প্লাস যে প্রজেক্টের উপর কাজ করবি তার আইডিয়া থেকে কিন্তু কোশ্চেন করবে। কেন করেছিস, কী করেছিস, কিসের জন্য করেছিস, এটা কি হতে পারে, ফিউচারে কি করা যেতে পারে। ওকে, অ্যান্ড বেসিক স্ট্রেংথ অফ মেটেরিয়াল, থার্মোডাইনামিক্স, ফ্লুইড মেকানিক্স, মেশিন ডিজাইন, থিওরি অফ মেশিন। থিওরি অফ মেশিনটা একটু কম আসে, বেশি সোম, ফ্লুইড, থার্মো, তিনটে মাদার। অ্যান্ড তার সাথে মেশিন ডিজাইন, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস, ম্যানুফ্যাকচারিং, ছটার উপর যেন একটা খুব ভালো আইডিয়া থাকে যারা কোর লাইনে যেতে চাস। ওকে, সো তোদের কোনো কোশ্চেন থাকলে বল, তোদের কোনো কোশ্চেন থাকলে বল। সো মেকাট্রনিক্সটা হচ্ছে তোর কিছুটা ইলেকট্রনিক্স রিলেটেড। মানে দেখ কিছু কিছু ইন্ডাস্ট্রি হয় শুধু তো মেকানিক্যাল কম্পোনেন্ট দিয়ে হয় না, সেখানে ইনস্ট্রুমেন্ট ইউজ হয়। ওকে, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ হয়। সো সেই ক্ষেত্রে কি আমাদের মেকাট্রনিক্স পড়তে হয়। সো মেকাট্রনিক্স সাবজেক্টটা হচ্ছে রিলেটেড টু ইলেকট্রনিক্স প্লাস মেকানিক্যাল, যেখানে আমার একটু ইলেকট্রনিক্সের পার্ট আছে, সেমিকন্ডাক্টর বা কিছু ইনস্ট্রুমেন্ট রিলেটেড আছে, অ্যান্ড তোর আছে মেকানিক্যাল রিলেটেড। ওকে, সো তোদের যদি সিলেবাস দেখি, প্রোগ্রাম কোর সাবজেক্ট যেটা মেশিন ডিজাইন অ্যান্ড ওয়ার্ক অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, দুটো কোর সাবজেক্ট। ওকে, ইলেকটিভের মধ্যে কী কী আছে? ইলেকটিভের মধ্যে আছে তোর প্রোগ্রাম ইলেকটিভ হচ্ছে তোর নিচে দিয়েছে মনে হয়, প্রোগ্রাম ইলেকটিভের মধ্যে আছে মেকাট্রনিক্স অ্যান্ড অয়েল হাইড্রোলিক্স অ্যান্ড নিউমেটিক্স। সো যারা ইলেকট্রনিক্সে যেতে চাস না তারা এটা নিতে পারিস, অয়েল হাইড্রোলিক্স অ্যান্ড নিউমেটিক্স। এটা পুরোপুরি মেকানিক্যাল সাবজেক্ট। ওকে, এটা পুরোপুরি মেকানিক্যাল সাবজেক্ট। এর মধ্যে রিলেটেড টু হাইড্রোলিক সিলিন্ডার কী করে কাজ করে, নিউমেটিক সিলিন্ডার কী করে কাজ করে, এইসব রিলেটেড আছে যেটা তোদের ফিউচার মেকানিক্যালে কাজে লাগবে। ওকে, অ্যান্ড মেকাট্রনিক্সটাও যারা অনেক জায়গায় কাজে লাগে, এটা হয়তো বলবো না একদম যে কাজে লাগে না, অনেক ইনস্ট্রুমেন্টও কাজে লাগে মেকাট্রনিক্স জিনিসটা। ওকে, অ্যান্ড ওপেন ইলেকটিভে আছে ইলেকট্রিক্যাল মেশিন অ্যান্ড কন্ট্রোল, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। তোরা ডিপেন্ড করতে পারে কোনটা, যেকোনো একটা নিতে হবে এখান থেকে, এনি ওয়ান। এটা কম্পালসারি, এটা কম্পালসারি 1 নম্বরটা, অ্যান্ড 2 আর 3 থেকে যে কোনো একটা নিতে হবে। তোরা ডিসাইড করিস কোনটা নিবি। ওকে, যদি তোদের একটা চুজেন ডেট হয়তো দিতে দেয়, এর মধ্যে চুজ করতে হবে, ওখান থেকে চুজ করে নিস তোরা কোনটা নিবি। ওকে, নেক্সট। সো আমাদের সাবজেক্ট হচ্ছে ডিজাইন অফ মেশিন এলিমেন্ট। সো ডিজাইন অফ মেশিন এলিমেন্টের মধ্যে কি একদম খুব খুব বড় মানে সিলেবাসও দেয়নি, একদম খুব জিস্ট সিলেবাস দিয়েছে। ওকে, তো প্রথমেই বলছি এই সেমিস্টারে যতটা অনেক কম পড়ার টাইম পাবি, কারণ তোদের ইন্টারনাল আছে, প্রজেক্ট সাবমিশন আছে, অনেক কিছু এর সাথে জড়িত আছে এই সেমিস্টারের মধ্যে, প্লাস ক্যাম্পাসিং আছে। ক্যাম্পাসিংয়ের সময় তোর তো নন টেকনিক্যাল কিছু পড়তে হতে পারে, হ্যাঁ, অ্যাপটিটিউড রিজনিং সেইগুলো হয়তো পড়তে হতে পারে। সো সব কিছু মিলিয়ে এই সেমিস্টারে একটু টাইম কম পাবি। ওকে, সো একদম টাইম নষ্ট না করে যতটা স্পেসিফিকলি পড়া যায় ততটা স্পেসিফিকলি পড়, প্লাস তোদের আবার প্রিভিয়াস ইয়ার কিছু সাবজেক্ট রিভাইজ দিতে হবে যেগুলো তোরা পড়েছিস প্রিভিয়াস সেমিস্টারে। ওকে, সেগুলো পড়তে হবে ফর ক্যাম্পাসিং পারপাসেস। আচ্ছা, কাদের কাদের ক্যাম্পাসিং শুরু হয়ে গেছে?
এরকম কেউ আছে যাদের ক্যাম্পাসিং শুরু হয়ে গেছে? বল বল বল, কোনো অসুবিধা নেই। কারো শুরু হয়নি এখনো? আচ্ছা, সবার কাছে অডিও ক্লিয়ার তো? আর স্ক্রিন দেখতে পাচ্ছিস তো তোরা? এই জিনিসটা একবার বলতো, স্ক্রিন আর অডিও ক্লিয়ার তো তোদের কাছে? হ্যালো, তো ওকে, ওকে, এক মিনিট। ওকে, সো প্রথম আছে কি ইউনিট 1-এ ইন্ট্রোডাকশন টু মেশিন ডিজাইন। ইন্ট্রোডাকশন মেশিন ডিজাইন বলতে একদম যে বেসিক আমরা পড়ে এসেছি সোমে, ওকে, সেই রিলেটেড কিছু আছে। কীরকম আমরা মেটেরিয়াল সিলেক্ট করি, কেন ডিজাইন করি, টাইপ অফ ফেলিয়ার কী কী, ওকে। নেক্সট আছে ডিজাইন অফ সিম্পল মেশিন পার্টস, যার মধ্যে স্পেসিফিকলি কিছু আমাকে তোর ডিজাইন করতে হবে। আচ্ছা, এখানে তোর 2.1 2.2 যেটা আছে সকেট অফ স্পিগেট জয়েন্ট আর নাকেল জয়েন্ট, মেবি তোদের ডিজাইন ডাটা বুক প্রোভাইড করতে পারে। তাও সেফটি পারপাস তোরা কিছু ফর্মুলা মনে রাখিস। যদি হয়তো ডিজাইন ডাটা বুক না প্রোভাইড করলো, সো তখন তোদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী তোদের প্রবলেম সলভ করতে হবে, ওকে। স্ক্রু ফাস্টেনিং, স্ট্রেস ইন স্ক্রু ফাস্টেনার, মানে বোল্ট রিলেটেড কিছু স্ট্রেস ক্যালকুলেশন করতে হবে, বোল্ট অফ ইউনিফর্ম স্ট্রেংথ, ডিজাইন অফ আই বোল্ট, সরি। নেক্সট হচ্ছে ডিজাইন অফ শ্যাফট কি, সরি, কাপলিং অ্যান্ড ফ্ল্যাট পুলি, বেল্ট পুলি, ওকে। সো শ্যাফট আমরা যে কোনো জায়গায় মেকানিক্যাল পারপাসে বা অটোমোবাইল পারপাসে শ্যাফট ইউজ হয় অলওয়েজ, ওকে। সো কখনো সলিড শ্যাফট, কখনো হলো শ্যাফট, ওকে। সো সলিড শ্যাফট হলো শ্যাফটের জন্য আমাকে ক্যালকুলেশন করতে হবে ডিজাইন অফ কি কোথায় ইউজ হয়, কি কোথায় ইউজ হয়, কারো আইডিয়া কেউ বলতে পারবে কি কোথায় ইউজ হয়? ডিজাইন অফ কি, এনিওয়ান? ওকে, কি ইউজ হয় টু কানেক্ট একটা শ্যাফট থেকে আর একটা শ্যাফটে কানেকশানের জন্য, ওকে। সো সাপোজ এটা আমার শ্যাফট আছে, একটা শ্যাফট, সো আমি এখানে আর একটা শ্যাফট কানেক্ট করতে চাইছি, এখানে আর একটা শ্যাফট কানেক্ট করতে চাইছি বা কাপলিং করতে চাইছি, ওকে, কাপলিং করতে চাইছি। সো এই দুজনের মাঝখানে আমি ওকে কি দিয়ে কানেক্ট করব, ওকে, দ্যাট ইজ এ কি। সো কি হচ্ছে কানেক্ট করছে দুটো শ্যাফটকে অথবা দুটো শ্যাফটকে কাপেল করছে, ওকে। সো তার মেন অ্যাডভান্টেজ, যদি শ্যাফটের রোটেশনটা, এটা যদি শ্যাফট এ হয়, এটা যদি শ্যাফট বি হয়, ওকে। সো শ্যাফটের এ রোটেশনকে ও ট্রান্সলেট করছে শ্যাফট বি রোটেশনে, ওকে। সেম স্পিড, সেম টর্ক, সব কিছু নিয়ে ম্যাগনিটিউড যেটা, যা ডিরেকশন যেটা, ওকে, সেম নিয়ে ট্রান্সমিট করছে বা ট্রান্সলেট করছে শ্যাফট বিতে। এবং আর কি বলা যায়, এবং মেন কোনো পাওয়ার ধর জেনারেট হচ্ছে শ্যাফটিতে, সেই পাওয়ারটাকে ট্রান্সমিট করছে, ওকে। সো নাম্বার 1 এক মোশন ট্রান্সমিট করছে, নাম্বার 2 পাওয়ার ট্রান্সমিট করছে, ওকে। সো মোশনের মধ্যে যেদিকে কোনো ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে সেটা ট্রান্সমিট করছে, অ্যান্ড পাওয়ার মানে টর্ক ট্রান্সমিট করছে, ওকে। পুলি, ফ্ল্যাট বেল্ট, ওকে। একটা ভালো উদাহরণ দে যেখানে পুলি প্লাস বেল্ট দুটো একসাথে ইউজ হয়। অনেক রকম উদাহরণ আছে,
যে কোনো একজন একটা উদাহরণ দে যেখানে পুলি আর বেল্ট একসাথে ইউজ হয়। তোরা দৈনন্দিন জীবনে দেখেছিস এটা রেগুলার লাইফে। এনিওয়ান? না 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 না, ভুল বলছিস। লেদে গিয়ার দিয়ে কানেকশন থাকে। লেদ অত হাই মেশিন, হেভি মেশিন যেখানে পুলি আর বেল্ট দিয়ে টানতে পারবে না। থাকে, কোথায় থাকে না, মোটর থেকে যখন কানেক্ট হচ্ছে সেটা পুলি আর বেল্ট থাকে। ওকে, মোটর থেকে যেটা কানেক্ট হচ্ছে, হ্যাঁ মোটর থেকে যেটা কানেক্ট হচ্ছে, কোথায় কোথায়? সিম্পল লেদ মেশিন, ড্রিলিং মেশিনে থাকে অবশ্যই, ড্রিলিং মেশিনে থাকে, লেদেও থাকে। লেদে যেখানে একদম মোটরের সাথে যেটা কানেক্ট করা আছে সেটা থাকে। ওকে, বাকি পুরো গিয়ার কানেকশন। আচ্ছা, একদম সিম্পল একটা উদাহরণ বলি যেটা অনেক ছোট থেকে তোরা দেখে আসিস, যে সেলাই করার মেশিন। আগে আমরা দেখতাম সেলাই করার মেশিন। ওকে, নিচে পায়ে করে কি করতাম, জাস্ট ডিফ্লেকশন দিতাম পায়ে, অ্যান্ড পুলিটার সাথে কি একটা ছোট তার জড়ানো থাকতো, কানেক্ট থাকতো। ওকে, নিচেটা পুরো পুলি থাকতো। সো ওটা একটা উদাহরণ। অনেক রকম উদাহরণ হতে পারে, এরকম নয় যে একটা দুটো উদাহরণ আছে। যে কোনো জায়গায় দেখবি, সে কোনো জায়গায় পাওয়ার ট্রান্সমিট করার জন্য একটা জায়গা থেকে একটা জায়গায় আমরা ডিফারেন্ট মেকানিজম ইউজ করি। সো ডিফারেন্ট মেকানিজম মধ্যে একটা মেকানিজম হচ্ছে পুলি অ্যান্ড বেল্ট। ওকে, সো ডিজাইন অফ ওয়েল্ডেড জয়েন্ট, যে কোনো স্ট্রাকচারাল কম্পাউন্ডের ক্ষেত্রে মেবি সেটা রেলওয়ে ব্রিজ হতে পারে, ডিরেক্ট রেল হতে পারে, ডিরেক্ট কোনো গাড়ি হতে পারে, ডিরেক্ট কোনো অটোমোবাইল কার হতে পারে। ওকে, সো যে কোনো জিনিসের ক্ষেত্রে ওয়েল্ডিং একটা মাস্ট, একটা কম্পোনেন্টের সাথে অন্য কম্পোনেন্ট জয়নিং বাই ওয়েল্ডিং। সো সেই ওয়েল্ডিংটা যদি ভালো না হয় বা খারাপ হয়, তার উপর ডিপেন্ড করে কি আমার ফেলিওর আসবে। ওকে, সো আমরা মেশিন ডিজাইন যেটা করছি, আমাদের মেন এখানে ফান্ডাটা কি, আমাকে ফেলিওরকে ঢুকতে হবে। ওকে, যাতে ফেলিওর না আসে কোনো রকমভাবে। ওকে, সো যতটা ডিজাইন করার জন্য সেফ ডিজাইন হয়। সো যদি সে কম্পোনেন্ট জোড়ার মধ্যে ওয়েল্ডিং থাকে, সেই ওয়েল্ডিংটা যেন সেফ হয়। ওকে, সো আমাদের দেখতে হবে ডিজাইন অফ ওয়েল্ড কম্পোনেন্ট বা ওয়েল্ড জয়েন্ট। নেক্সট হচ্ছে অ্যান্টি ফ্রিকশন বিয়ারিং। অ্যান্টি ফ্রিকশন বিয়ারিং বিয়ারিং কি করে, আমরা কোনো মোশনকে, ধরো এরকম একটা শ্যাফট আছে, এরকম একটা শ্যাফট আছে। ওকে, সো আমি চাইছি কি এই শ্যাফটটা মাউন্ট হবে এরকম একটা স্ট্রাকচারের ওপর, এই শ্যাফটটা মাউন্ট হবে এরকম একটা স্ট্রাকচারের ওপর। ওকে, অ্যান্ড শ্যাফটটা নিজে কি করছে, রোটেট করছে, ঘুরছে। তাহলে শ্যাফটটা যদি নিচে রোটেট করে, তাকে আমাকে এখানে এরকম একটা কিছু জিনিস অ্যাটাচ করতে হবে যার মধ্যে ইজিলি শ্যাফটটা ঘুরতে পারে। ওকে, সো আমি এখানে একটা বিয়ারিং অ্যাটাচ করব। ওকে, বিয়ারিংয়ের মধ্যে শ্যাফটটা ঘুরছে এবং বিয়ারিংটা কি করছে, এখানে একটা বিয়ারিং অ্যাটাচ করছি, এইটা এখানে একটা বিয়ারিং অ্যাটাচ করছি, এইটা। ওকে, সো বিয়ারিং কি করছে, ফ্রিলি শ্যাফটটাকে ঘুরতে দিচ্ছে, প্লাস নিজে একটা সাপোর্ট হিসেবে কাজ করছে, যে দুটো শ্যাফটের এন্ডকে ধরে রেখেছে। ওকে, সো এখানে আমরা এই ইউনিট 5-এর মধ্যে কি করব, কত রকমের বিয়ারিং হয়, বিয়ারিং কি করে সেফলি ডিজাইন করা যায়, বিয়ারিং কি করে লোড ক্যারি করে। ওকে, অ্যান্ড নাম্বার 6 এস্টিমেশন অ্যান্ড কস্টিং, যেটা হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার। অ্যান্ড আমরা যে কাজটা ডিজাইন করছি সেটা কতটা কস্ট এফেক্টিভ। ওকে, অ্যান্ড কতটা আমাদের কাছে ইজি করাটা ম্যানুফ্যাকচারিং পারপাসে। ওকে, সো মেনলি এখান থেকে 5টা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। লাস্ট চ্যাপ্টারটা থেকে তেমন কিছু নিউমেরিক্যাল আসে না, জাস্ট থিওরি পার্টি আসে। ওকে, সো কন্টিনিউ টু স্টার্টিং অফ মেশিন ডিজাইন। কি বলছে দেখ, আমরা মেশিন ডিজাইন করি কেন। ওকে, সো বেসিক প্রসিডিউর অফ মেশিন ডিজাইন কনসিস্ট, 3-4 স্টেপ আছে। সো কী কী স্টেপ বাই স্টেপ ফলো যদি করি, একটা আছে মার্কেট সার্ভে। 1 নম্বর মার্কেট সার্ভে কি না, আমরা একটা জিনিস মাথায় এলো
বানিয়ে দিলাম, এটা তো হতে পারে না। সো আমরা দেখে নেব যে মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা, আমরা যে ভাবছি সেই জিনিসটার জন্য যেটা যেটা লাগবে সেটা মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা কম্পোনেন্ট। না এরকম তো নয় যে আমি যে পুরো জিনিসটা বানাবো, একটা সাইকেলে বানাবো, সাইকেলের প্রত্যেকটা আমাকে ইন্ডিভিজুয়াল পার্ট আমাকে ডিজাইন করতে হবে, ম্যানুফ্যাকচার করতে হবে, তার জন্য যে মেটেরিয়াল সেটা অ্যাভেলেবেল নেই মার্কেটে, এরকম তো পসিবল হবে না বানানো। সো মার্কেট সার্ভে আগে জরুরি সেটা। অ্যান্ড এটাও জরুরি কি না, আমি যে জিনিসটা বানাবো সেটা মার্কেটে চাহিদা আছে কিনা। ওকে, নেক্সট ডিফাইন স্পেসিফিকেশন অফ দ্য প্রোডাক্ট। আমরা যে প্রোডাক্টটা বানাবো একদম তার স্পেসিফিকেশন দরকার, মানে প্রোডাক্টটা কি, কোথায় পার্টিকুলার ইউজ হবে। ওকে, সো হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন। ওকে 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 ওকে, এটা তো শেয়ার হয়নি না, জাস্ট আমি দাঁড়া। এবার দেখ তো, ডান। ওকে চল, সো প্রথমেটা কি ছিল, আমরা স্টেপ বাই স্টেপ যদি ফলো করি, একটা বেসিক প্রসিডিউর অফ দ্য মেশিন ডিজাইন। ওকে, মেশিন ডিজাইন স্টার্টের আগে একটা বেসিক প্রসিডিউর যদি ফলো করি, প্রসিডিউরটা কি কি, আমরা কিছু স্টেপ ফলো করছি ফ্রম ইনিশিয়াল স্টেজ টু ফাইনাল স্টেজ। ওকে, সো ইনিশিয়াল স্টেজটা কি না, একটা মার্কেট সার্ভে, আমি জিনিসটা মার্কেটে অ্যাভেলেবেল আছে কি না। ওকে, সেই জিনিসটা যে প্রোডাক্টটা বানাবো সেটা মার্কেটে কতটা এফেক্ট করবে। ওকে, আমি যে খরচা করে বানাচ্ছি সেই খরচাটা উঠবে কি না। ওকে, দ্যাট ইজ এ মার্কেট সার্ভে। নেক্সট ডিফাইন দ্য স্পেসিফিকেশন অফ দ্য প্রোডাক্ট। সো স্পেসিফিকেশন অফ দ্য প্রোডাক্ট মানে জিনিসটা ওভারঅল কতটা জায়গা জুড়ে থাকবে, তার ওভারঅল ডাইমেনশন কি হবে। ওকে, তার আমি সেটা অ্যাপ্লিকেশন কোথায় করব, কোথায় অ্যাপ্লিকেশন করব। ওকে, অ্যান্ড নেক্সট এর ওয়েট কি হবে, ওয়েট কি হবে। ওকে, একটা ওয়েটের উপর ডিপেন্ড করে, যদি সেরকম ওয়েট হয়ে যায় আমার সেটা ক্যারিং কস্ট বেড়ে যাবে। ওকে, সো দিস ইজ দ্য স্পেসিফিকেশন অফ দ্য প্রোডাক্ট। নেক্সট 3 নম্বর কি, স্টাডি অল্টারনেটিভ মেকানিজম ফর প্রোডাক্ট অ্যান্ড সিলেক্ট প্রপার মেকানিজম। ওকে, একটা জিনিস বানানোর জন্য অনেক রকম মেকানিজম আছে। সো আমাকে একটা মেকানিজম ধরতে হবে বা চুজ করতে হবে যেটা অনেক দিক থেকে এফেক্টিভ। কি দিক থেকে এফেক্টিভ না, কস্ট এফেক্টিভ হতে হবে, মেকানিজমটা ইজিলি যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা দেখতে হবে। ওকে, সাপোজ ধর কোনো একটা প্রোডাক্ট বানাচ্ছিস যেখানে তোর একটা মোশন দরকার, সেই মোশনটা কে দিচ্ছে না, ইলেকট্রিক মোটর আমাকে সেই মোশনটা দিচ্ছে, ইলেকট্রিক মোটর সেই মোশনটা আমাকে দিচ্ছে, মোশন জেনারেট করছে। ওকে, সেই মোশনটা আমাকে মেকানিক্যাল কম্পোনেন্টে আনতে হবে, সেই মোশনটা আমাকে মেকানিক্যাল কম্পোনেন্টে আনতে হবে। সো এই মোশনটা যেটা জেনারেট করছে ইলেকট্রিক মোটর, ওকে, একটা রোটেশনাল মোশন জেনারেট করছে, একটা রোটেশন জেনারেট করছে, রোটেশনটাকে আমাকে মেকানিক্যাল কম্পোনেন্ট আনতে হবে। সাপোজ ধরে নে যে কোনো একটা ছোট জিনিস মোটর থেকে আমরা মেকানিক্যাল কম্পোনেন্টে মোশনটা আনছি। সো কীভাবে আনতে পারি না, তাকে 3-4 রকম অপশান আছে, অপশান 1, অপশান 2, অপশান 3, অপশান 4। ওকে, সো 4টে মেকানিজম আছে। ফার্স্ট মেকানিজম কি না, তাকে ডিরেক্ট শ্যাফটের সাথে কাপলিং করে আনতে পারি, যেটা বললাম বাই কি দিয়ে, বাই কি ইউজ করে। ওকে, এটা হচ্ছে একটা মেকানিজম। তাকে ফ্ল্যাট বেল্ট অ্যান্ড পুলি দিয়ে আনতে পারি, ফ্ল্যাট বেল্ট অ্যান্ড পুলি দিয়ে আনতে পারি। 3 নম্বর, তাকে যেমন সাইকেলের চেন আছে সেরকম চেন ইউজ করে আনতে পারি। ওকে, চেন গিয়ার মেকানিজম, চেন গিয়ার মেকানিজম। 4 নম্বর, শুধু গিয়ারের সাথে গিয়ার কানেক্ট করে আনতে পারি, গিয়ারের সাথে গিয়ার কানেক্ট করে আনতে পারি। সো আমরা যদি দেখি আরও ভ্যারাইটি অফ মেকানিজম আছে। ওকে, তার ডিফারেন্ট অ্যাপ্লিকেশন আছে। সো আমরা কোনটা এফেক্টিভ, ওকে, আমাকে সেটা চুজ করতে হবে। সাপোজ আমরা একটা মেশিন বা কম্পোনেন্ট বানালাম,
সেখানে আমরা দিলাম ফ্ল্যাট বেল্ট অ্যান্ড পুলি, সব থেকে সস্তার মেকানিজম। ওকে, সব থেকে সস্তার মেকানিজম, কম খরচা হয়ে গেল, কানেকশানও হয়ে গেল, মোশন ট্রান্সমিট হচ্ছে। বাট কী করলো, যখন আমি চালাতে গেলাম দেখলাম আমার পুরো জিনিসটা ব্রেকডাউন হয়ে গেল, ভেঙে গেল। কারণ কি, এই ফ্ল্যাট বেল্ট অ্যান্ড পুলি সেই স্পেসিফিক মেশিন বা সেই স্পেসিফিক কম্পাউন্ডের জন্য লোড নিতে পারবে না। ওকে, সো তার জন্য ওটা ফেলিয়ার। তখন আমাকে চিন্তা করতে হবে এর থেকে একটু বেশি কে স্ট্রেস নিতে পারবে, এর থেকে একটু বেশি কে লোড নিতে পারবে। আমরা চলে গেলাম কাপলিংয়ের দিকে। যদি দেখি কাপলিং আর একটু ওখানেও স্ট্রেস জেনারেট হচ্ছে, ওখানে প্রথমে এটা সঙ্গে সঙ্গে ব্রেকডাউন হয়ে যাচ্ছিলো, এটা দেখলাম 1 ঘন্টা পর ব্রেকডাউন হয়ে যাচ্ছে। দেন আমরা এগোবো নেক্সট মুভমেন্টের দিকে। ওকে, নেক্সট মুভমেন্ট কি দেখবো, চেন গিয়ারের দিকে। চেন গিয়ার দেখবো এই কাপলিং থেকে তো ভালো চলছে, তো শেষ আমরা দেখবো যে চেন গিয়ারটা ইউজ করছি সে কতটা আমাকে কতক্ষণ পর ফেলিয়ার হচ্ছে। ওকে, সবারই একটা ফেলিয়ার আসে, একটা সবারই ফেলিয়ার পয়েন্ট হয়। এরকম নয় যে কোনো একটা মেকানিজম চুজ করলাম সে অনন্তকাল ধরে আমাকে রেজাল্ট দিতে থাকলো বা অনন্তকাল ধরে চলতে থাকলো, এটা পসিবল নয়। ওকে, সো সেকেন্ড পয়েন্টটা তো দেখা যাচ্ছে ক্লিয়ার। থার্ড পয়েন্টটা তো দেখা যাচ্ছে ক্লিয়ার। আমরা একটা প্রপার মেকানিজম সিলেক্ট করলাম। 4, প্রপার জেনারেল লেআউট অফ কনফিগারেশন অ্যান্ড সিলেক্ট জয়নিং মেথড বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট অফ দ্য প্রোডাক্ট। ওকে, সো একটা জেনারেল লেআউট আমাকে বানাতে হবে। এখানে লেআউট বলতে কি বোঝাচ্ছে, সাপোজ ধর আমি একটা গাড়ি বানাবো, কার বানাবো। সো কারের জন্য আমার কী কী দরকার না, সেটা আমি আগে ডিফাইন করে নিচ্ছি একটা লেআউট হিসেবে। একটা চেসিস দরকার, ওকে, ডোর দরকার, ইঞ্জিন দরকার, হুইল দরকার, সাসপেনশন দরকার, ব্রেক দরকার। আর কিছু আছে? 7, বল। ফুয়েল ট্যাঙ্ক দরকার। এখন ইভি হয়ে গেছে, ফুয়েল ট্যাঙ্ক দরকার নেই। তার জন্য আমি কি লিখতে পারি, আমার একটা ব্যাটারি স্টোরেজ দরকার বা ব্যাটারি স্পেস দরকার। ওকে, অ্যান্ড এটসেট্রা এটসেট্রা, আরও অনেক কিছু হতে পারে। সো আমি একটা লিস্ট বানিয়ে নিলাম আমার কী কী কনফিগারেশনটা পুরো বানানোর জন্য, একটা কার বানানোর জন্য আমার কাছে কী কী কম্পোনেন্ট লাগবে। ওকে, সেই কম্পোনেন্টগুলো আমি একটা লিস্ট করে নিলাম অ্যান্ড একটা তার লেআউট বানালাম যে এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড। ওকে, ইঞ্জিনের সাথে অয়েল ট্যাঙ্ক কানেক্টেড, হুইলের সাথে চেসিস কানেক্টেড, সাসপেনশন হুইলের সাথে কানেক্টেড। ওকে, সাসপেনশন আবার চেসিসের সাথে কানেক্টেড। সো আমরা একটা লেআউট বানিয়ে নিলাম, একটা ট্রি বানিয়ে নিলাম, একটা চাইল্ড পার্ট, পেরেন্ট পার্ট, গ্র্যান্ডফাদার পার্ট। ওকে, এর একটা চাইল্ড পার্ট, এর একটা চাইল্ড পার্ট, এর চাইল্ড পার্ট, এর চাইল্ড পার্ট, এরকম একটা লেআউট বানালাম। তো এটা হচ্ছে জেনারেল লেআউট অফ দ্য কনফিগারেশন। অ্যান্ড তাকে কীভাবে জয়নিং করব সেটা আমাদের এখানে মেনশন করতে হবে। সো জয়েনিংটা কি না, সাপোজ আমি মেন ইঞ্জিনে ইঞ্জিন আমার কি করছে, মোশন প্রডিউস করছে। ওকে, সেই মোশনটাকে কোথায় পাঠাতে হবে, ব্যাক হুইলে পাঠাতে হবে, নাহলে আমার হুইল ঘুরবে না। সো ইঞ্জিন থেকে ব্যাক হুইলে যাওয়ার জন্য আমার একটা ট্রান্সমিশন শ্যাফট লাগবে। ওকে, সো সেই শ্যাফটটা আছে, সেই শ্যাফটটাকে আমরা আবার আমাদের একটা কারে বা একটা বাইকে 5টা গিয়ার থাকে। সো তাকে একটা গিয়ারের মাধ্যমে পাঠাবো যেখানে আমরা স্পিড রিডাকশন করতে পারি, গিয়ার 1, গিয়ার 2, গিয়ার 3, গিয়ার 4, গিয়ার 5 বলে। ওকে, সো দ্যাট ইজ এ জয়নিং মেথড বিটুইন পার্টিকুলার ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট অফ দ্য প্রোডাক্ট, কীভাবে জয়েন করতে পারি। নেক্সট, ডিজাইন দ্য ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট। ডিজাইন দ্য ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট মিনস, এবার আমি কি করলাম, পুরো একটা কার একটা অ্যাসেম্বলি। ওকে, এই কার যেটা আছে পুরো একটা অ্যাসেম্বলি। And these all are sub assembly. সো আমি এবার কি করব, প্রত্যেকটা সাব অ্যাসেম্বলি এক একটা করে ডিজাইন করব। ওকে, একটা চেসিস একটা ডিজাইন টিম হবে, ডোর একটা ডিজাইন হবে, যারা ডিজাইন করবে ডোর, ইঞ্জিন একটা ডিজাইন করবে, হুইলে একজন ডিজাইন করবে, সাসপেনশন ডিজাইন করবে। সো প্রত্যেকটা একটা ডিজাইন আমরা ভাগ করে দিলাম, আমরা এই ডিজাইন করবো চেসিসের জন্য, এই ডিজাইন করবো ডোরের জন্য। সে আলাদা করে আবার চেসিসের ড্রয়িং করবে, ডোরের ড্রয়িং করবে, ইঞ্জিনের ড্রয়িং করবে, অ্যান্ড সো অন। ওকে, সো দিস ইজ দ্য ওভারঅল আইডিয়া ফর মেশিন ডিজাইন। মেশিন ডিজাইন মানে একটা কোনো মেশিন বা কোনো কম্পোনেন্ট যদি ডিজাইন করতে চাই তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড স্টেপগুলো আছে সেটা কী কী। বল, এখানে কারো কোনো ডাউট আছে?
বুঝতে পারলি সবাই? সবার কাছে ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে স্টেপ 1, প্রোডাক্ট স্পেসিফিকেশান। ওকে, সো এটা তোর এখন কোনো থিওরি পারপাসে আসবে না। ওকে, এটা কোথায় কাজে লাগবে না, তোর যখন তোরা কোনো প্র্যাকটিক্যালি কোনো কাজে ইন্টারভিউতে বসবি বা কোনো জায়গায়, সেই জায়গাটায় এটা খুব কাজে লাগবে। ওকে, এটা কোনো কোশ্চেন পারপাসে ডিরেক্টলি আসবে না যে মেশিন ডিজাইনের স্টেপ লেখো, এরকম আসে না। ওকে, এর জন্য ভেতরে অনেক কোশ্চেন আছে, যেটা যেটা আমি তখন কোশ্চেন হিসেবে আসতে পারে সেটা আমি তোদের মেনশন করে দেবো, যেটা কোশ্চেন হিসেবে আসবে নোট কর। ওকে, সো প্রোডাক্ট স্পেসিফিকেশন কি না, আমি ধর একটা কার বানাচ্ছি। ওকে, তার প্রত্যেকটা পার্টের বা প্রত্যেকটা কম্পোনেন্ট বা প্রত্যেকটা সাব অ্যাসেম্বলির একটা আমাকে স্পেসিফিকেশান দিতে হবে। যেমন ধর আমি একটা ইঞ্জিন লাগাবো। ওকে, ইঞ্জিনের একটা আমার ওভারঅল ওয়েট জানতে হবে, কারণ গাড়ি একটা ওয়েট ম্যাটার করে। ওকে, তার একটা ওভারঅল ডাইমেনশন ম্যাটার করবে, কারণ সে কতটা জুড়ে জায়গা জুড়ে বসবে সেটা ম্যাটার করছে। ওকে, আমি যে ইঞ্জিনটা আনছি সে কতটা ফুয়েল কনসাম করবে, ফুয়েল কনসামশন কত, অ্যান্ড কতটা সে মাইলেজ দেবে, সেটাও একটা স্পেসিফিকেশনের মধ্যে পড়ছে। ওকে, নেক্সট যে গাড়িটা বানাচ্ছি তার ম্যাক্সিমাম স্পিড কত হবে, ওকে, অ্যান্ড আর কি বলা যেতে পারে, অ্যান্ড আলটিমেটলি তার কস্ট কত হতে পারে। পুরো প্রোডাক্টের একটা স্পেসিফিকেশান, এত রুপিস, এত থেকে এত রুপিসের মধ্যে একটা অ্যাভারেজ একটা কস্ট হতে পারে। এটা হচ্ছে প্রোডাক্ট স্পেসিফিকেশান। 2, সিলেক্ট দ্য মেকানিজম। আমরা কী কী মেকানিজম সিলেক্ট করলাম, যেটা তখন ধরে বললাম ডিফারেন্ট মেকানিজম আছে, ডিফারেন্ট টাইপ অফ মেকানিজম। ওকে, সো এই 1, 2, 3, 4 যেটা উদাহরণটা দিলাম আগে, ফ্ল্যাট বেল্ট, পুলি, চেন, গিয়ার, ওকে, এটাই ধরতে পারিস, সেম মেকানিজম। সো মেনশনড অ্যাভাব এক্সাম্পল, ডিফারেন্ট মেকানিজম দিয়ে আমরা ইউজ করতে পারি। 3, লেআউট অফ দ্য কনফিগারেশন। ওকে, আমরা কি কি লেআউট ইউজ করব না, ধর এটা আমার প্যারেন্ট পার্টের মধ্যে কি কি লাগছে, প্যারেন্ট পার্টটাকে না, প্যারেন্ট পার্টটা আমার কার, তার মধ্যে কি কি লাগছে না, তার মধ্যে আছে ডোর, তার মধ্যে আছে হুইল, তার মধ্যে আছে চেসিস, তার মধ্যে আছে ইঞ্জিন। ওকে, ইঞ্জিনের মধ্যে আবার আছে কি, পিস্টন আছে, কার্বোরেটর আছে, ভেরি গুড, আরও আছে, আরও অনেক কিছু লেখা যায় এখানে, রেডিয়েটার। ওকে, চেসিসের মধ্যে স্ট্রাকচারাল পার্টটা মেন স্ট্রাকচারাল পার্ট, বা এর মধ্যে আমরা জুড়তে পারি চেসিসের সাথে সাসপেনশন থাকে, সাসপেনশন। ওকে, হুইলের সাথে হুইলের ধর রিম। ওকে, ডোরের সাথে ডোরের হ্যান্ডেল, ওকে, বা আদার প্লাস্টিক পার্ট। সো এটা হচ্ছে একটা লেআউট। আরও অনেক ধর ছোটো ছোটো একদম ওভারঅল একটা যে আমার কার্ডটা তৈরি হচ্ছে তার একদম মিনিমাম টু মিনিমাম একদম চাইল্ড পার্ট অব্দি যাবো, দ্যাট ইজ আ লেআউট অফ দ্য কনফিগারেশন। 4 নম্বর কি না, ডিজাইন অফ দ্য ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট। এবার আমরা কি করব, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের ডিজাইন করব। সো সাপোজ আমি 1 নম্বর আমার টিম বা সেট আপ যে ডোর ডিজাইন করছে, 2 নম্বর যে হুইল ডিজাইন করছে স্পেসিফিকলি, 3 নম্বর যে চেসিস ডিজাইন করছে, 4 নম্বর যে ইঞ্জিন করছে। ওকে, অ্যান্ড লাস্ট একটা টিম আছে যে কিনা করছে সবকটা অ্যাসেম্বলি দেখছে, যে আমার পুরো জিনিসটা যে তৈরি করছি সেটা কতটা স্পেসিফিকলি ওভারঅল কোনো ফেলিয়ার আসছে কি না। ওকে, এটা দেখছে। সো নেক্সট প্রিপারেশন অফ দ্য ড্রয়িং। ওকে, সো এবার আমরা যে ইন্ডিভিজুয়াল পার্ট করছি, ড্রয়িং ফর ইন্ডিভিজুয়াল পার্ট।
ড্রয়িং ফর, এটা কি জন্য করা হয় না ইন্ডিভিজুয়াল পার্ট। সো সাপোজ ধর আমরা হুইল করছি, ওকে, আমি একটা হুইল করছি, হুইলের একটা ইন্ডিভিজুয়াল পার্ট আমাকে ড্রয়িং করতে হবে, কারণ কি আমাকে সেটা পাঠাতে হবে ম্যানুফ্যাকচারের জন্য, বা যদি নিজেরা না করতে পারি অন্য কোনো যেখানে কম খরচা ম্যানুফ্যাকচার হতে পারে সেখানে আমাকে ড্রয়িংটা পাঠাতে হবে, ওকে, তারা আমাকে হুইলটা করে পাঠাবে, তার জন্য তাকে আমাকে প্রপার একটা স্পেসিফিকেশান ড্রয়িং করে পাঠাতে হবে। নেক্সট আমরা যা চেসিস বানাবো, চেসিস একটা নির্দিষ্ট ড্রয়িং থাকা দরকার, ওকে। ধর আমরা গাড়িতে সিট ইউজ করব, সে যে সিটটা কিনবো তার একটা ওভারঅল ডাইমেনশন দিয়ে দেবো যে আমার এরকম স্পেসের একটা সিট দরকার, এরকম কুশনিং এর সিট দরকার, ওকে। সো প্রিপারেশন অফ দ্য ড্রয়িং হচ্ছে ঠিক ওর জন্যই লাগবে, আমি যেটা বাইরে থেকে বাই করি আর নিচেটা বানাই, ডাস নট ম্যাটার, বাট আমাকে প্রত্যেকটা পার্টের একটা নির্দিষ্ট ডিটেলস উইথ ড্রয়িং ম্যান্ডেটরি। নেক্সট বেসিক রিকোয়ারমেন্টস অফ দ্য মেশিন ডিজাইন। বেসিক রিকোয়ারমেন্টস কি না, একটা কোনো কম্পোনেন্টে যদি মেশিন কম্পোনেন্ট বা মেশিনে যদি ডিজাইন করতে যাই, ওকে, সো একটা তার নির্দিষ্ট স্পেসিফিক কিছু জিনিস আমাকে মানতেই হবে, এইগুলো আমি ইগনোর করলে আমার জিনিসটা সেফ থাকবে না, ওকে। যদি জিনিসটা ইগনোর করি, এই কটা পয়েন্ট যদি ইগনোর করি আমার জিনিসটা ফেলিওর আসবে। সো তার মধ্যে কি কি একটা পয়েন্ট না স্ট্রেংথ, 2 নম্বর রিজিডিটি, ওকে। সো একটা একটা করে আসছি, তোরা আপাতত বল এখানে কোনো ডাউট আছে কিনা এতটা অবধি। এত অবধি কোনো ডাউট আছে কিনা, ক্লিয়ার? ওকে, সো স্ট্রেংথ সেটা কি হতে হবে, আমরা যে ডিজাইনটা করব সেটা যেন প্রপার স্ট্রেংথ তার মধ্যে থাকে, ওকে। স্ট্রেংথ মানে কি, এনিওয়ান? তোরা সোম করে এসছিস, থিওরি অফ মেশিনে করে এসছিস, বল স্ট্রেংথ মানে কি? ভুল হোক ঠিক হোক বল, কোনো অসুবিধা নেই। আচ্ছা, স্ট্রেস কি? একদম, আমাদের এখন হাতে আমরা স্মার্ট ওয়াচ পরি, তাতে এখন একটা কি দেখায়, স্ট্রেস লেভেল দেখায়, তাই তো? একটা স্ট্রেস লেভেল দেখায়, দেখে মেজার করে, কখনো একটা রিজন থাকে ইয়েলো রিজন, মাঝখানে গ্রিন রিজন, আবার একটা লেভেল পেরিয়ে গেলে রেড রিজন। ঠিক তেমনই মেশিন কম্পোনেন্ট বা মেশিনের মেটেরিয়ালের মধ্যে একটা তার স্ট্রেস লেভেল আছে। সো একটা লেভেল অবধি যদি থাকে সে ততক্ষণ সেফ, ওকে। সো একটা একটা কোনো মেটেরিয়ালের জন্য তারও ঠিক একটা আমাদের ঘড়ির কাঁটার মতো বা আমাদের স্মার্ট ওয়াচের কাঁটার মতো 3টে ভাগ করা আছে, ওকে। এইটা হচ্ছে লো, এটা হচ্ছে মিডিয়াম, অ্যান্ড এটা হচ্ছে লার্জ। সো এখানেও কি, যখন সেই লোর মধ্যে আছে সেফ, মিডিয়ামে গেলে তখনও তার মধ্যে ব্রেকডাউন ঘটতে পারে যখন তখন, ওকে। আর লার্জ মানে সে ফেলিয়ার চলেই যাচ্ছে, ওকে, সে সহ্য করতে পারলো না। সো এখানেও সিমিলারলি স্ট্রেংথ বলতে কোনো একটা ধর একটা ব্লক আছে, তাকে আমরা কি করছি, বাইরে থেকে এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করছি, পি কিলোমিটার লোড অ্যাপ্লাই করছি। দেন আমি যদি এই জিনিসটাকে একটা সেকশন নিয়ে দেখি, যদি একটা সেকশন নিয়ে দেখি কি দেখব না, এই বাইরে থেকে এক্সটার্নালি অ্যাপ্লাই লোডের জন্য, এই লোডের জন্য কি হয়েছে, ইন্টারনালি তার কিছু ফোর্স বা স্ট্রেস জেনারেট হয়েছে, ওকে। সো ইন্টারনাল যে স্ট্রেসটা জেনারেট হয় তাকে আমরা বলি স্ট্রেংথ, ওকে। অ্যান্ড বাইরে যে ফোর্সটার জন্য যে বাইরে যে স্ট্রেস জেনারেট হচ্ছে আউটার বডিতে তাকে আমরা বলি স্ট্রেস, ওকে। সো ইন্টারনাল জেনারেটেড
স্ট্রেস ইজ কল্ড দ্য স্ট্রেংথ। ওকে, আর স্ট্রেসটা হচ্ছে যেটা এক্সটার্নালি ফোর্সের জন্য অ্যাপ্লাই হয়, তার জন্য যে স্ট্রেসটা জেনারেট হয় তাকে আমরা বলি শুধু স্ট্রেস। ওকে, নেক্সট রিজিডিটি। রিজিডিটি মানে কি? সাপোজ তুই কোনো সাইকেলে একটা সাইকেল আছে, ওকে, যাতে বা একটা বাইক আছে, বাইকে মিনিমাম দুজন বসতে পারে, বাট কোনো একটা বাইক দেখলাম যেখানে দুজনের জায়গায় তিনজন বসলাম, দেন কি হলো, গাড়িটা ব্রেকডাউন করে গেল। বা অথবা রিজিডিটি এরকম দিয়ে বোঝায়, রিজিডিটি মানে একটা স্টিফনেস। ওকে, মানে ধর এরকম কোনো মেটালের প্লেট আছে, একটা প্লেট আছে যেটা এখানে একটা ব্লক দিয়ে ব্লকের উপর রাখা আছে, এখানে একটা ব্লকের উপর রাখা আছে। ওকে, তুই গিয়ে মাঝখানে বসলি, বসার পর দেখলো কি হবে, এটা বেন্ড হবে, ব্লকটা বেন্ড হবে। বাট আলটিমেটলি যদি আমি এত যদি ডিফ্লেকশন হয় তাহলে সেটা কি বলতে পারি, এটা কম রিজিডিটি। আর যদি আমি এমন একটা মেটাল বা প্লেট আনি, যার একটা মোটা প্লেট আনি, ওকে, সিমিলারলি আমি যদি এরকম একটা প্লেট আনি, যদি আমি একটা এরকম মোটা প্লেট আনি অ্যান্ড তাকে একটা কোনো ব্লকের উপর রাখি, এবার তুই এর উপর বস, তাতে কিছু এফেক্ট পড়বে? কোনো এফেক্ট পড়বে না, কারণ এটা হচ্ছে মোর রিজিডিটি, এর কোনো ডিফ্লেক্ট হবে না। ওকে, এর ডিফ্লেকশন দেখ এইটুকু, আর এর ডিফ্লেকশন দেখ এতটা। ওকে, সো দিস নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2, সো আমরা কি বলতে পারি, নাম্বার 2 ইজ মোর রিজিডিটি দ্যান নাম্বার 1। ক্লিয়ার রিজিডিটি কি? সো আমাদের এটাও চেক করতে হবে, আমরা যে প্রোডাক্টটা বানাচ্ছি বা যে কম্পোনেন্টটা আমরা ইউজ করছি সে যেন স্পেসিফিকলি বা একটা ন্যূনতম মিনিমাম একটা যেন রিজিড হয়। ওকে, নাহলে ধর বসলাম ডিফ্লেক্ট হয়ে গেল, বেন্ড হয়ে গেল, সেরকম হলে তো চলবে না। সাপোজ ধর গাড়িতে দুজন বসার কথা, কোনো কোনো দেখিস রাস্তায় গাড়ি যাচ্ছে 4জন 5জন বসে নিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি হবে, গাড়ির সিট চাকার সাথে থেকে যাবে যদি বেশি ডিফ্লেকশন হয়। ওকে, দেন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে পিছনের চাকার সাথে। সো সেখানে গাড়িটা এমনভাবে ডিজাইন করা হয়, বসার জন্য সিট 2জন, বাট তারা ডিজাইন করে 5-6 জনের জন্য। ওকে, সো গাড়িটা ততটাই রিজিড। নেক্সট হচ্ছে ওয়্যার রেজিস্ট্যান্স। ওয়্যার রেজিস্ট্যান্স মানে কি, কতটা সে ক্ষয়ে যাবে না সেটা আমাকে ধ্যান রাখতে হবে। সো সাপোজ ধর এটা খুব ভালো উদাহরণ কি, ওয়্যার রেজিস্ট্যান্স খুব ভালো উদাহরণ কি, ব্রেক অথবা ক্লাচ। ব্রেক বা ক্লাচ। সো ক্লাচ হচ্ছে কি এমন একটা প্রোডাক্ট বা এমন একটা কম্পোনেন্ট যে অলওয়েজ ইন কন্ট্যাক্ট থাকছে আদার কম্পোনেন্টের সাথে। ওকে, যখন আমরা ক্লাচকে এঙ্গেজ করছি আর ডিসএঙ্গেজ করছি, যখন ডিসএঙ্গেজ করছি তখন আমার পাওয়ার ট্রান্সমিশন বন্ধ হচ্ছে, যখন এঙ্গেজ করছি পাওয়ার ট্রান্সমিশন চলছে। তোরা অটোমোবাইল পড়েছিস তো 5th সেমে? ক্লাচ পড়েছিস, ব্রেক পড়েছিস? ওকে, সো ওখানে খুব ভালো করে ক্লাচের মেকানিজম মনে আছে যে ক্লাচ কী করে কাজ করে। এঙ্গেজ হলে কি, যখন এঙ্গেজ হবে তখন পাওয়ার ট্রান্সমিট করবে, যখন ডিসএঙ্গেজ হবে তখন আমরা ট্রান্সমিট হবে একদম, আর যদি ডিসএঙ্গেজ হয় তখন ট্রান্সমিট বন্ধ হয়ে যাবে, মেন মোটর ঘুরতে থাকবে, হ্যাঁ, ট্রান্সমিশন বন্ধ থাকবে। সো সেখানে যদি আমরা এমন ক্লাচ ডিজাইন করি, ওকে, আমরা যদি এমন ক্লাচ ডিজাইন করি বা এমন ব্রেক ডিজাইন করি যেটা অলওয়েজ কি, যখন ব্রেক অ্যাপ্লাই করছি তখন কি হচ্ছে, সাপোজ ধরো এটা একটা ব্রেক, সাধারণ একটা ব্রেকের কথা ভাব, ধরো এরকম একটা ব্রেক, এটা আমার ব্রেক, এটা আমার হুইল, হুইলটা রোটেট হচ্ছে, আমি যদি ব্রেক অ্যাপ্লাই করি, সো এখানে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, তো এখানে ব্রেক অ্যাপ্লাই করছে। সো হুইলটা যদি আমি এমন মেটেরিয়াল বানাই যে আমি 3-4বার ব্রেক অ্যাপ্লাই করলাম, মেটেরিয়াল পুরো ক্ষয়ে গেল আর ব্রেকই ধরছে না, ওকে, সেটা ভালো না
আমি এমন একটা মেটেরিয়াল অ্যাপ্লাই করলাম যে অনেকটা লাইফের পর গিয়ে সে ক্ষয় হচ্ছে। ওকে, সো আমাকে দেখতে হবে এখানে কতটা সে ওয়্যার রেজিস্ট্যান্স। ওকে, বা বেল্ট পুলি ক্ষেত্রেও আমরা যে পুলির মধ্যে বেল্টে অ্যাটাচ করা আছে, সেই বেল্টটাও দেখবি একটা টাইম পর কোনো জায়গায় বেল্ট পুলি যদি ইউজ হয় কোনো কম মেশিনে, যদি দেখিস বেল্টটা যতটা থিকনেস যখন ইনিশিয়াল যখন কিনে থাকি, সেই যে থিকনেসটা আছে একটা লেভেল পর সেই থিকনেসটা কমে 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 একদম পাতলা হয়ে গেছে। ওকে, সো বেল্টের প্রথমে ইনিশিয়াল থাকে এরকম, এটা হচ্ছে ইনিশিয়াল বেল্ট। ওকে, সো অনেক ইউজের পর সেই বেল্টটা হয়ে যায় এরকম এরকম। ওকে, so because this transition because of wear resistant, wear resistance low, তার জন্য যদি wear resistance বেশি হতো তাহলে একটু কম ক্ষয় হতো। ওকে, নেক্সট মিনিমাম ডাইমেনশন অ্যান্ড ওয়েট। সো আমাকে যখন একটা কোনো ডিজাইন করছি তার একটা ডাইমেনশন আমাকে খেয়াল রাখতে হবে, কারণ ধর যে আমি কম্পিউটারটা বানাচ্ছি হয়তো স্পেসিফিকলি সেটা আমার যে পারপাসের জন্য বানাচ্ছি সেটা ফুলফিল করছে। ওকে, বাট সেটা একটা হিউজ ডাইমেনশন নিয়ে আছে, যেটা আমার কোনো জায়গায় রাখতে বা কোনো জায়গায় ট্রান্সমিট করছে, আর একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য হিউজ পরিমাণ কস্ট হচ্ছে, খরচ হচ্ছে। ওকে, বাট যেটা অন্য একটা কোনো এবিসি কোনো কোম্পানি যে বানাচ্ছে, সে কি খুব কম স্পেসের মধ্যে বানিয়ে দিচ্ছে, তাহলে তার প্রোডাক্টটা সাকসেসফুল, আমার প্রোডাক্টটা অনেক লস। ওকে, কারণ আমারটা বেশি স্পেস নিচ্ছে, আমাকে বেশি ক্যারিং কস্ট করতে হচ্ছে। ওকে, সো অ্যান্ড তার সাথে কি ওয়েট, আমি একটা প্রোডাক্ট বানাচ্ছি, তাকে যদি একটা এমন টাইপের মেটেরিয়াল ইউজ করব যেখানে ধর মেটাল লাগবে না, সেখানে আমি মেটাল ইউজ করবো না, তাহলে আমার কি জিনিসটা ওয়েট কমে যাবে। এমন কিছু কিছু এখন গাড়ি খুব লাইট ওয়েট করছে কি করে, যে তার মেটেরিয়ালটাই চেঞ্জ করে দিচ্ছে। ওকে, তার মেটেরিয়ালের জায়গায় প্লাস্টিক পার্ট বা ফাইবার পার্ট ইউজ করছে। আগেকার দিনে আমরা কি দেখেছি যে পুরোনো ট্যাক্সিগুলো সেখানে পুরো মেটাল পার্ট, বাট এখন যত নিউ কার যত আসছে সেখানে তারা কি করছে, মেটাল পার্টটাকে হাঁটিয়ে একটা একই স্ট্রেংথ দেবে সেই কম্পোনেন্টটা, বাট সেটা লাইট ওয়েট হতে হবে। ওকে, সো যদি কখনো দেখিস রেলে দেখিস কোনো স্টিলের কোনো খুব কম পার্ট ইউজ হয়, সবই যে সিট আছে সেটা অ্যালুমিনিয়ামের। ওকে, বা জানলার যে কভারগুলো আছে সেটাও অনেক সময় তারা ফাইবার বা প্লাস্টিকের ইউজ করে, প্লাস্টিক না, ওটা একটা রকম হার্ডেন মেটেরিয়াল থাকে। ওকে, বাট একদম মেটাল নয়, তাহলে কি হবে, পুরো রেলটা অনেক ভারী হয়ে যাবে। অবশ্যই রেল ভারী, তার উপর আরও ভারী হয়ে যাবে, তাহলে তার কস্ট বেড়ে যাবে, ওয়েট বেড়ে যাবে। ওকে, যদি ওয়েট বেড়ে যায় তাকে আমাকে একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে টানতে কি হবে, আমাকে বেশি ফুয়েল খরচ করতে হবে, অবভিয়াসলি তার কস্ট বেড়ে যাবে। 5, ম্যানুফ্যাকচারেবিলিটি কি, আমি এমন একটা প্রোডাক্ট বানাবো যেটা কিনা ইজিলি ম্যানুফ্যাকচারেবল। ওকে, সো আমি এমনভাবে সেই প্রোডাক্টটা সেফ ডিজাইন করব, তা এটা কি করছে, ডিপেন্ড অন সেফ। তার সেফ যতটা ইজি হবে সেটা ততটা ভালো, তত ম্যানুফ্যাকচারিং তত সোজা হবে, আর ম্যানুফ্যাকচারিং কস্ট তত কম হবে। ওকে, যদি সেফ যদি বেশি ডিফিকাল্ট হয় তাকে আমাকে অন্যরকম ম্যানুফ্যাকচারিং চিন্তা করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে সেফটি। ওকে, আমি একটা প্রোডাক্ট বানিয়ে দিলাম, সে কতটা সেফ অন্য কারোর জন্য বা নিজের জন্য সেটা আমাকে খেয়াল রাখতে হবে। আমি প্রোডাক্টটা বানিয়ে দিলাম, সে আমার পারপাসটা ফুলফিল করে দিচ্ছে। ওকে, বাট সেটা অন্য কারোর জন্য ক্ষতি না করে, দ্যাট ইজ আ মেন পারপাস অফ আওয়ার মেশিন ডিজাইন। ওকে, কনফরমেন্স অফ টু স্ট্যান্ডার্ড, আমাকে যদি কোনো প্রোডাক্ট বানাতে হয় তাকে আমাকে নির্দিষ্ট রুল মানতে হবে, সে তুমি ইন্ডিয়া থাকো বা আউট অফ ইন্ডিয়া থাকো। ওকে, সো ইন্ডিয়া থাকার জন্য আমাকে কিছু কিছু স্ট্যান্ডার্ড মেনশন করতে হয়, সেই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, যেটা আইএসও স্ট্যান্ডার্ড বা বিআইএস স্ট্যান্ডার্ড। ওকে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অফ অর্গানাইজেশন। ওকে, সো আমাকে কিছু কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাকে তার ডিজাইন করতেই হবে। যদি স্ট্যান্ডার্ডের বাইরে বেরিয়ে যায় তাহলে আমার ডিজাইনটাকে ঘোষণা করা হবে ফেল। ওকে, নেক্সট রিলায়েবিলিটি মানে আমি একটা প্রোডাক্ট ডিজাইন করলাম, সেটা 1 সপ্তাহ চললো, 1 মাস চললো বা 6 মাস চললো বা 1 বছর চললো, 1 বছর পর জিনিসটা আমাকে আবার নতুন করে কিনতে হচ্ছে। ওকে, সেই জিনিসটা যদি হয় তাহলে সেটা ডিজাইনটা খুবই খারাপ, তাকে আমরা বলবো লেস রিলায়েবল। ওকে, তাকে আমরা বলবো, যদি এর লাইফ ইজ লেস হয় তাকে আমরা বলছি লেস রিলায়েবল।
ওকে। আর এমন একটা প্রোডাক্ট ডিজাইন করলাম যেটা মোটামুটি 10 বছর আমাকে আউটপুট দিল, তারপরে গিয়ে সে অবশ্যই তার মধ্যে কিছু ক্ষয় আসবে, কারণ কোনো জিনিসই একদম লাইফ টাইম চলতে পারে না। সো তাকে আমরা বলবো মোর রিলায়েবল। দেন মেনটেনেবিলিটি। মেনটেনেবিলিটি কি? মেনটেনেবিলিটি হচ্ছে ধর কত টাকা মেনটেন করতে পারবো ইজিলি। সাপোজ ধর মানে ধর কোনো একটা জিনিস বানালাম, সেটা কোনো একটা জায়গায় ইনস্টল করা আছে, ওকে। সো আমি একটা জিনিস বানিয়ে দিলাম, জিনিসটা লঞ্চ করে গেল, আমার কাস্টমার সে জিনিসটা নিয়ে চলে গেল, ওকে। এবার সে ধর মাঝখানে কোনো একটা ছোট পার্টস চেঞ্জ করতে এসছে বা খারাপ হয়ে গেছে, সেটা পাল্টাতে এসেছে। সো সে যেন যে কোনো সার্ভিস সেন্টারে বা যে কোনো জায়গায় গিয়ে ইজিলি সেটা চেঞ্জ করতে যেতে পারে, ওকে। দ্যাট ইজ আ মেনটেনেন্স বা মেনটেনেবিলিটি। সে হয়তো এমন নয় যে জিনিসটা নিয়ে ঘুরতে তার নিজস্ব চারিদিকে ঘুরে গেল, সে কোনো জায়গায় পার্টস অ্যাভেলেবিলিটি পেলো না, কোনো জায়গায় সেই জিনিসটা কীভাবে খোলা হবে সেটা কিছুই বাকিরা কেউ পারছে না, ওকে। সেরকম যদি হয় জিনিসটা খুবই খারাপ, ওকে, খারাপ ডিজাইন। হয়তো জিনিসটা স্ট্রেস কিছুই আসছে না, জিনিসটা সেফ, ওকে, ফেলিয়ার তার মধ্যে নেই, বাট তাকে ইজিলি যেন সার্ভিসে গিয়ে ইজিলি যেন মেনটেন করা যায়, তাকে বলা হয় মেনটেনেবিলিটি, ওকে। অ্যান্ড মিনিমাম লাইফ সাইকেল কস্ট, ওকে। লাইফ সাইকেল কস্ট মানে সে টোটাল যে ওভারঅল করছে একদম প্রোডাক্ট তৈরি হওয়া থেকে একদম সে আউটপুট দেওয়া অবধি তার কতটা সে লাইফ সাইকেলে কতটা খরচ তার পিছনে আমরা করছি, সেটা আমাদের যেন মিনিমাম টু মিনিমাম হয়, ওকে, মিনিমাম টু মিনিমাম হয়। সো এটা গেল আমার একটা বেসিক রিকোয়ারমেন্ট অফ মেশিন এলিমেন্ট। নাও বল, এত অব্দি কোনো ডাউট আছে? ক্লিয়ার? আচ্ছা, তোদের কজনের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম মনে আছে? কজনের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম মনে আছে? সময় করেছিস? বল 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 বল। তারপর 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 এগো 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 বল। আর তোর এখন কি শুধু মোবাইলে দেখছিস না কপি নিয়ে লিখছিস? কোনো কপি নিয়ে লিখছিস? নোট করছিস? মনে দেখছিস তো? তো কোথাও হোক এখন লিখে রাখ, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা তোদের যারা যারা ইন্টারভিউতে বসবি তাদের কিন্তু স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা জিজ্ঞেস করবেই, ওকে। সো যারা এখনো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম জানিস না, তার কোন কোন পয়েন্ট এখনো জানিস না, একবার দেখে নে, ওকে। তোরা এখনো লাস্ট সেমে আসিস, তোদের যেও আসিস না কেন, সে মেকানিক্যাল রিলেটেড করে যদি কোম্পানি নাও হয়, সে কিন্তু এটা জিজ্ঞেস করবেই, ওকে। তোরা সেমের পরে এসে বলিস যে স্যার এটা জিজ্ঞেস করেছে বা জিজ্ঞেস করেন। সো এটা পরে আসছি, এটা পরে আসছি। আচ্ছা, বল তোরা যদি বল দেখিয়ে দিতে তাহলে দেখিয়ে দেবো, আদারওয়াইজ তোরা যদি বলিস জানিস তো স্কিপ করবো স্ট্রেস টেনটা। স্ট্রেস টেন ডায়াগ্রাম বা স্ট্রেস টেন কার্ভ মেশিন ডিজাইন করার জন্য এটা এতটাই ইম্পর্টেন্ট, মানে এটা হচ্ছে বলতে পারি এটা পেরেন্ট, ওকে। বাকি মেশিন ডিজাইনটা ওর চাইল্ড পার্ট, এই যে পুরো মেশিন ডিজাইনটা ওর চাইল্ড পার্ট। সো স্ট্রেস টেনটা হচ্ছে বাবা মা, এটা ছাড়া কোনো জিনিসই এগোবে না, ওকে। সো দেখি দিই, একবার রিমাইন্ড করে নে। আর যদি কোনো হাতের সামনে খাতা থাকে সো ওপেন করে নে। কে এত লাস্টে এসছে?
কৌশিক, এত দেরি কেন? ক্লাস শেষের পথে তো পুরো। হ্যালো। ওকে, সো স্ট্রেস টেনটা কি? ওকে, স্ট্রেস কোন দিকে লিখবো, স্ট্রেন কোন দিকে লিখবো বলতো? ভেরি গুড, তুই বাকিদের থেকে 50% এগিয়ে গেলি। সো ঠিক এরকম একটা কার্ভ স্ট্রেস জন্য আঁকতে হবে। ওকে, সো এবার আমাকে কি করতে হয়, জাস্ট মার্কিং করতে হয় প্রত্যেকটা পয়েন্ট। ওকে, সো আমি জাস্ট নাম দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ওকে, আচ্ছা, এ বি সি ডির নাম না দিয়ে আমি ডিরেক্টলি এখানে লিখে দিচ্ছি পয়েন্টগুলো। এটা হচ্ছে আমার প্রপোর্শনাল লিমিট পি, এটা হচ্ছে ইলাস্টিক লিমিট ই, এটা হচ্ছে আপার ইয়েল্ড পয়েন্ট, এটা হচ্ছে লোয়ার ইয়েল্ড পয়েন্ট, এটা হচ্ছে আলটিমেট স্ট্রেস, এটা হচ্ছে ফ্র্যাকচার। ওকে, P for proportional limit, E for elastic limit, Y1 for upper yield point, Y2 for lower yield point, U ultimate stress। তোরা ডিজাইনে তোদের সরি STRESS, হ্যাঁ ডিজাইনে তোরা পড়বি ফ্যাক্টর অফ সেফটি। সো এখানে যদি আলটিমেট স্ট্রেস আর ওয়ার্কিং স্ট্রেস কি সেটা যদি না মনে থাকে, দেন ফ্যাক্টর অফ সেফটি কী করে পড়বি? ওকে, সো এই পুরো স্ট্রেস টেন ডায়াগ্রামটা হচ্ছে পেরেন্টস, এই জন্যই বলা হয় এটা পুরো পেরেন্টস, এটা হচ্ছে ফ্র্যাকচার পয়েন্ট। সো যদি তোদের এই চ্যাপ্টারটা পড়তে, এই সাবজেক্টটা পড়তে পড়তে কোনো জায়গায় যদি আটকে যাস কোনো পয়েন্টে গিয়ে, জিজ্ঞেস করতে পারিস যে এর প্রিভিয়াসটা কী ছিল, কেন এখান থেকে কি এটা এসছে। ওকে, কারণ তোদের বেশি পিছনে ব্যাকগ্রাউন্ডটা জানা জরুরি এই সেমিস্টারের জন্য। ওকে, অ্যান্ড এটা স্পেসিফিকলি কার স্ট্রেস টেন ডায়াগ্রাম না, এটা হচ্ছে স্ট্রেস টেন ডায়াগ্রাম, স্ট্রেস টেন কার্ভ ফর মাইল্ড স্টিল, ফর মাইল্ড স্টিল, যেটা হচ্ছে একটা ডাকটাইল মেটেরিয়াল। সো এটা হচ্ছে ডাকটাইল মেটেরিয়ালের কার্ভ। ওকে, আমি যেটা তোদের এখান থেকে এইটুকু যেটা লিখলাম, ধরে রাখ তোদের ইন্টারভিউতে 3-4টে কোশ্চেন এখান থেকে তোরা পাবি, যে কোনো কোম্পানির 3-4টে কোশ্চেন তোরা এখান থেকে অ্যান্সার করতে পারবি। স্ট্রেস টেন ডায়াগ্রামটা কার স্ট্রেস টেন ডায়াগ্রাম? ফর মাইল্ড স্টিল। মাইল্ড স্টিলটা কেমন মেটেরিয়াল? দ্যাট ইজ ডাকটাইল মেটেরিয়াল। তাহলে এই কার্ভটা কীরকম কার্ভ, কীরকম মেটেরিয়ালের কার্ভ? এই কার্ভটা ডাকটাইল মেটেরিয়ালের কার্ভ। তার মধ্যে কী কী পয়েন্ট আছে? প্রপোর্শনাল লিমিট, ইলাস্টিক লিমিট, আপার ইয়েল্ড পয়েন্ট, লোয়ার ইয়েল্ড পয়েন্ট, আলটিমেট স্ট্রেস, ফ্র্যাকচার পয়েন্ট। ওকে, সো আমার এখানে ইলাস্টিক লিমিট কতটা? না স্যার আমার এটা আমার ইলাস্টিক লিমিট, দিস জোন ইজ আর ইলাস্টিক জোন। এর মধ্যে যদি কোনো ভ্যালু আমরা লোড অ্যাপ্লাই করি, যদি লোড তুলে নিই, দেন তারা আবার সেই পুরনো অবস্থায় ফিরে যাবে। অ্যান্ড দিস জোন অল আর কল্ড প্লাস্টিক জোন বা প্লাস্টিক লিমিট। এখানে যদি আমরা কোনো ফোর্স বা লোড অ্যাপ্লাই করি, তার মধ্যে যে পরিমাণ স্ট্রেন চেঞ্জ হবে বা লেন্থে যে চেঞ্জ হবে, ওকে, চেঞ্জ ইন লেন্থ যেটা ঘটবে সেটা পার্মানেন্ট ডিফরমেশন। ওকে, সো এটাকে যেটা বলি, এটা হচ্ছে পার্মানেন্ট ডিফরমেশন, পার্মানেন্ট ডিফরমেশন। ওকে, ওকে, সো আচ্ছা,
কোনো জিনিস যদি ইএল পয়েন্টে চলে যায় তাকে আমরা বলা হয় সেটা অলরেডি প্লাস্টিক ডিফর্মেশনে চলে গেছে। সো এটা হচ্ছে যেটা আঁকলাম সেটা ডাক্টাইল মেটেরিয়ালের জন্য। সো আর একটা মেটেরিয়াল কি আছে না, আর একটা মেটেরিয়াল স্যার আছে ব্রিটেল মেটেরিয়াল। আর একটা মেটেরিয়াল যেটা আছে সেটা হচ্ছে ব্রিটেল মেটেরিয়াল। Next one is stress strain this is the curve for brittle material, যেখানে আমরা যে এতগুলো পয়েন্ট পাচ্ছিলাম এখানে পয়েন্টগুলো কিছু পাবো না। এখানে কি কি পয়েন্ট পাবো না, একটা পয়েন্ট পাবো প্রপোর্শনাল লিমিট, একটা পাবো ইলাস্টিক লিমিট, একটা পাবো ফ্র্যাকচার পয়েন্ট। ওকে, প্রপোর্শনাল, ইলাস্টিক অ্যান্ড ইএল অথবা ফ্র্যাকচার, এই তিনটে পয়েন্ট পাবো। সো ব্রিটেল মেটেরিয়ালটা কেমন, যে ভঙ্গুর। ওকে, মানে ধর কোনো কাস্টিং প্রোডাক্ট, ওকে, তাকে যদি ওপর থেকে ফেলে দিই, বা কোনো কাপটা কি একরকম কাস্টিং করে বানানো হয়, ছাঁচে ফেলে বানানো হয়। যে কোনো জিনিস ছাঁচে ফেলে বানানো হয় মানে কি সেটা কাস্টিং প্রোডাক্ট। ওকে, প্লেটটা কি একটা ছাঁচে ফেলে বানাই। ওকে, বা আমরা যদি যে থালাটা ইউজ করি স্টিলের, সেই থালাটা কি ছাঁচে ফেলে বানানো হয় না, সেটা একটা তার একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে। ওকে, যেটাকে বলে ডিপ ড্রয়িং প্রসেস, সেটা কাস্টিং প্রোডাক্ট নয়। সো যদি কাস্টিং প্রোডাক্ট যদি উপর থেকে ফেলে দিই সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, বিকজ সেটা ব্রিটেল মেটেরিয়াল। ওকে, সো এটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন কার্ভ ফর ব্রিটেল মেটেরিয়াল। ওকে, আচ্ছা, কেউ একজন বলতো আমরা ব্রিটেল মেটেরিয়াল মধ্যে কার্বন পার্সেন্টেজ বেশি না ডাকটাইল মেটেরিয়ালের মধ্যে কার্বন পার্সেন্টেজ বেশি? ব্রিটেল মেটেরিয়ালের মধ্যে কার্বন পার্সেন্টেজ বেশি না ডাকটাইল মেটেরিয়ালের মধ্যে কার্বন পার্সেন্টেজ বেশি? এনিওয়ান? বল গেস কর, যদি না মনে থাকে গেস কর। গেস কর, ঠিক হোক ভুল হোক বল, যে কোনো একটা বল। ডাকটাইলের মধ্যে কার্বন পার্সেন্টেজ বেশি না ব্রিটেলের মধ্যে কার্বন পার্সেন্টেজ বেশি? ওকে চল আমি বলছি, ব্রিটেলের মধ্যে কার্বন পার্সেন্টেজ বেশি, তাই তো? একদম, ভেরি গুড, এটাই কার্বন পার্সেন্টেজ বেশি। এত টাইম নিলি কেন? যার মধ্যে কার্বন পার্সেন্টেজ বেশি সে ততটা বেশি ভঙ্গুর হয়। ওকে, আর যার মধ্যে কার্বন পার্সেন্টেজ কম সে ততটা বেশি ডাকটাইল হয়। ওকে, সো এই জন্য আমরা মেট্রো সায়েন্সে পড়েছিলাম যে 2% বেশি হলে সে তাকে বলা হয় কাস্ট আয়রন, আর 2% যদি কম হয় কার্বন পার্সেন্টেজ তাকে বলা হয় মাইল্ড স্টিল। ওকে, এটাও ইম্পর্টেন্ট ফর তোদের ক্যাম্পাসিং। ওকে, সো ক্রিপটা এক ধরনের ফেলিয়ার, যেমন টেনসাইল ফেলিয়ার হয়, শেয়ার ফেলিয়ার হয়, করকম ফেলিয়ার তোদের সব পড়াবো। তার মধ্যে ক্রিপটাও এক ধরনের ফেলিয়ার। ওকে, সো এটা কী ধরনের ফেলিয়ার আমরা এটা নেক্সট দিন কন্টিনিউ করব। আজ একদম বেসিক এতটা থাক, মানে মেশিন ডিজাইনের একদম নতুন কোনো কনসেপ্ট এখানে চালু হয়নি। যে ক্রিপ দেখতে পাচ্ছিস এটাও ক্রিপটাও এক রকমের পুরো আমরা আগে পড়ে এসেছি। ওকে, সো তোরা একবার এখান থেকে রিভাইজ দিস, বা নেক্সট দিন করার আগে একবার দেখে আসিস মেকানিক্যাল প্রপার্টিস। তোদের এই সেমিস্টার শুধুমাত্র এই সাবজেক্টটাই তো জাস্ট পড়ার মতো। ওকে, বাকিগুলো মানে এখানে বেশি নিউমেরিক্যাল আছে, একটু মনে রাখার জিনিস, বাকিগুলো তোরা পেরে যাবি অন্য সাবজেক্টগুলো। তো মেকানিক্যাল প্রপার্টিস মধ্যে কী কী আছে না, তোর ডাক্টিলিটি, ম্যালিয়েবিলিটি, ওকে,
আর টাফনেস, হার্ডনেস, এইসব জিনিসগুলো কি, প্রপার্টিগুলো কি, সব তোদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালসের মধ্যে সব ছিল। একবার তোরা সার্চ করিস, দেখিস, মেকানিক্যাল প্রপার্টিস পেয়ে যাবি। ওকে, একবার দেখে আসিস, নাহলে আমি নেক্সট দিন কন্টিনিউ করবো একবার। ওকে, সো তার জন্য কি ফেলিয়ার হতে পারে, ক্রিপটা হচ্ছে সেইখানে রিলেটেড ফেলিয়ার। দেন ফ্যাক্টর অফ সেফটি আরও আসবো। ওকে, সো আজকে এখানে কনক্লুড করছি। স্টপ রেকর্ডিং।